ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে, আপনি নিশ্চয়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শুনেছেন জাতির উদ্দেশ্যে, যেটি দিয়েছেন তিনি দাবি করেছেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আপনি এই দাবিগুলোকে ট্রাম্পের কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ সুমনা। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে নতুন কিছু নেই। যে কথাগুলো তিনি এতদিন ধরে বলে আসছেন সেটিকে তিনি আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে জানান দিয়েছেন। তিনি বেশ কিছুদিন ধরে নানান ছোট এই যুদ্ধটি থেকে বের হয়ে যাওয়ার উপায় খুঁজছেন, কেননা তিনি যেটি বুঝতে পারছেন যে ইরানের উপরে যতটুকু লক্ষ্য তার অর্জন করার আকাঙ্ক্ষা ছিল সেটি তিনি অর্জন করতে পারেননি। বরং এই যুদ্ধটিকে যদি প্রলম্বিত করা হয় তাহলে এটি মার্কিন অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আপনি জানেন তার পাশাপাশি গোটা বিশ্বেই কিন্তু প্রত্যেকটি দেশ অর্থনৈতিকভাবে ভুগছে। এবং সেই সাথে আপনি দেখেন কয়েকদিন আগেও আপনি নিজেও দেখেছেন যে নো কিংস মুভমেন্ট যেটি যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে, সেটি সহ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা তারা থেকে সমালোচনা করছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কথা বলেছি, যুক্তরাষ্ট্রের মিত্ররা যারা আছে, ইউরোপিয়ান মিত্ররা, তারাও পর্যন্ত যুদ্ধটিকে পছন্দ করছে না। সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো আমি যেটা বললাম, যে কথাগুলো তিনি বলে আসছিলেন যে ইরানকে সামরিক এবং কি বলে নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে, ইরানের যে সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ নেতাদেরকে হত্যা করা হয়েছে। এবং তিনি আরেকটি বিষয় জাস্টিফাই করার চেষ্টা করেছেন এখানে, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের অপরাপর দেশগুলোকেও ইরান আক্রমণ করেছে, যা প্রমাণ করছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা থাকা উচিত নয়। এবং তিনি যেটি বলেছেন যে আগামী যে সময়গুলো তিনি ইরানে থাকবেন সেই সময়টিকে তিনি এইভাবে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যে এই সময়টিতে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোতে হামলা চালিয়ে, কিন্তু তার ভাষায় কঠোর হামলা চালিয়ে সেগুলোকে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে তারপর তিনি ইরান যুদ্ধটিকে শেষ করবেন। এবং হরমুজ প্রণালীর বিষয়েও তিনি যে কথাটি বললেন যে হরমুজ প্রণালী সেটি এমনি খুলে যাবে যদি ইরান যুদ্ধটি শেষ হয়। অর্থাৎ তার সামগ্রিক ভাষণ, আপনার প্রশ্নের জবাবে এটি আমি বলছি, আমার যেটি উপলব্ধি সেটি হচ্ছে তার সামরিক ভাষণ থেকে, সামগ্রিকভাবে তার ভাষণ থেকে এটিই বোঝা যাচ্ছে যে তিনি আসলে ইরান যুদ্ধটিকে নিয়ে তিনি মানুষকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করেছেন যেটি হচ্ছে খুব একটি সাদামাটা ধরনের, যে যে বিষয়টি আসলে মানুষকে বোঝানোর মতো নয়। এবং তিনি এক ধরনের আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করছেন এমন ভাবে যেটি আসলে খুব পরিপক্ক নয়। সুতরাং এই যুক্তিটি এটি প্রমাণ করে না কোনোভাবেই যে ট্রাম্পের ইরান যুদ্ধটি প্রাসঙ্গিক ছিল, ইরান যুদ্ধটির কোনো প্রয়োজন ছিল। এবং আপনি আরেকটি বিষয়, সিনেটর চাক সুমার, তিনি কিন্তু এক প্রতিক্রিয়ায় বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু নীতি নিয়েছেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের নেয়া নীতিগুলোর মধ্যে অন্যতম একটি ভ্রান্ত নীতি। এই যুদ্ধটি কোনোভাবেই জাস্টিফাইড না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তার ভাষণের পরপর যেটি বলেছেন, তিনি বলেছেন যে কোন যুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধটি শুরু করেছেন এই যুক্তিটি গ্রহণযোগ্য নয়। সুতরাং এই সবকিছু থেকেই যেটি বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলি বলছেন সেই কথাগুলি তিনি বলে যাচ্ছেন, তার পররাষ্ট্র মন্ত্রী সহ তার পারিষদ বর্গ একই কথা বলে যাচ্ছেন। কিন্তু যেটি দেবালোকের মতো স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের সপক্ষে কোন গ্রহণযোগ্য কারণ তিনি যেমন প্রতিষ্ঠিত করতে পারেননি, একই রকম ভাবে ইরান যুদ্ধে তার যে লক্ষ্য অর্জিত হয়েছে সেটিও পুরোপুরি অস্পষ্ট। জি, যদি যুক্তরাষ্ট্র সত্যি তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি থাকে, যেটি ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, তাহলে চূড়ান্ত ধাপে তারা কি ধরনের সামরিক বা কূটনৈতিক কৌশল গ্রহণ করতে পারে বলে আপনার মনে হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশল এটি এক ধরনের প্রতারণা ছাড়া, সাম্প্রতিক সময়ের যে কৌশলগুলো, বিশেষ করে প্রতারণা ছাড়া আমি কিছুই বলবো না। কেননা আপনি দেখেন ইরানের সাথে তারা একদিকে আলোচনা করছে এবং আলোচনার মাঝখানে হামলা চালিয়েছে। গত বছরে 12 দিনের যুদ্ধের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল। একই রকম ঘটনা কিন্তু আপনার হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের ক্ষেত্রেও হয়েছিল। এবং তার যে 20 দফা যে শান্তি চুক্তির ভিত্তিতে হামাস এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল সেটি ইসরায়েল ভায়োলেট করে দিচ্ছে। এই সব কিছুর মধ্য দিয়ে এটিই বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক কৌশলটি সেটিকে তারা বজায় রেখেছে, কিন্তু সামরিকভাবে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা যেতে পারছে না বা যাওয়ার মতো একটি অবস্থা নাই বলেই তিনি কূটনৈতিক আলোচনার যে কথাটিকে সাম্প্রতিক সময়ে বলছেন। এবং তিনি
তার কূটনৈতিক প্রচেষ্টা থেকে তিনি বরং ইরানের উপর থেকে এক ধরনের তাগিদ বলে তিনি চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে ইরান সাংঘাতিক রকম ভাবে একটি যুদ্ধবিরতি চায়, ইরানের পক্ষ থেকে এরকম একটি আকুতি আছে, ইরানের নেতারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, ইত্যাদি নানান রকমের বিষয়গুলো আছে। কিন্তু আমরা ঘটনার সার্বিক বিশ্লেষণে যেটি বুঝতে পারছি যে এই পুরো বিষয়টিতে আসলে তিনি পাকিস্তানকে দায়িত্ব দিয়েছেন। এর আগে ওমান, মিশর, তুরস্কের মতো দেশগুলো বিভিন্নভাবে যুদ্ধবিরতি আলোচনায় বা পরমাণু বিষয় নিয়ে আলোচনায় তারা মধ্যস্থতা করেছিল। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মধ্যস্থতার দায়িত্বটি পালন করছেন এবং তিনি পুরো বিষয়টিকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যেন বিষয়টি এমন ভাবে প্রতিভাত হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়েই এরকম একটি মধ্যস্থতাকারী ভূমিকা তিনি অবতীর্ণ হয়েছে। কিন্তু বিষয়টি আসলে সেরকম না। প্রথম দিকে বার্তা আদান প্রদান গুলো হতো তার মাধ্যমে, এবং তারপরে যেটি দেখা গেল গত কয়েকদিন আগে 4জন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ ঘটেছে পাকিস্তানের, এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবং এখন এটি যে অগ্রগতি হচ্ছে সেটি হচ্ছে যে এই আলোচনাটিকে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করে একটি কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিকে নিয়ে আসা। কিন্তু এই প্রক্রিয়াতে ইরান রাজি হলেও ইরানের পক্ষ থেকে আমরা যেটি দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে যেমন কিছুটা নমনীয় ভাব প্রদর্শিত হয়েছে, ইরানের দিক থেকে কিন্তু অতটা নমনীয় নয়, বরং তাদের কঠোরতা অব্যাহত রয়েছে। আজকেও দেখলাম ইরান বলছে যে তাদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এবং যুক্তরাষ্ট্র যে পর্যন্ত আত্মসমর্পণ কোট আনকোট এই কথাটি তিনি বলেছেন যে আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা যুদ্ধকে তারা অব্যাহত রাখবে। সুতরাং আমরা ইরানের দিক থেকে বোল্ড সিদ্ধান্তের বিষয়ে জানতে পারছি। জি, আরেকটি দাবি কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছেন যে ইরানের নতুন শাসন ব্যবস্থার এক প্রেসিডেন্ট নাকি যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছেন। আপনার কি মনে হয় নতুন শাসন ব্যবস্থা উল্লেখ করার মাধ্যমে ট্রাম্প কি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন, নাকি এটিও একটি বিভ্রান্তিকর তথ্য বলে মনে হচ্ছে আপনার কাছে? শতভাগ বিভ্রান্তিকর তথ্য বই কিছুই নয়, কেননা তিনি এই কথাটি অনেক আগে থেকেই বলছিলেন। আয়াতুল্লাহ খামেনিকে যখন হত্যা করা হলো, হত্যার পর তিনি যেটি দাবি করছিলেন ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পথে, খুব শিগগিরই ইরানের নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেখানে তিনি একটি কথা বলেছিলেন যে ইরানের নতুন শাসক কে হতে যাচ্ছে, তার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন তার কাছে 3 থেকে 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে একজন ইরানের শাসন ব্যবস্থা বা শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু আমরা যেটি দেখলাম ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় কাউন্সিল, সেই কাউন্সিলটি কিন্তু প্রয়াত আলী খামেনির পুত্র মোস্তফা খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে তারা মনোনীত করেছে, এবং এই মনোনয়নের বিপক্ষে কিন্তু ট্রাম্প অবস্থান নিয়েছিলেন। এবং এক পর্যায়ে এটিও ঘোষণা দেওয়া হয়েছিল যে পিতার মতো একই ভাগ্য তাকে বরণ করতে হবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে তিনি যেটি বলছেন, ইরানে তার যে লক্ষ্যগুলো ছিল সেই লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম ছিল যে ইরানের যে নেতৃবর্গ, সেই নেতৃবর্গ গুরুত্বপূর্ণ অংশকে হত্যা করা হয়েছে এবং নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়টিকে তিনি এভাবে স্টাবলিশ করার চেষ্টা করছেন যে এই শাসন ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রের চাপে প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়টি আদৌ সত্য নয়। এই বিষয়টি দ্বারা তিনি মূলত তার লক্ষ্য অর্জিত না হওয়া এবং প্রকারান্তরে তার যে ইরান যুদ্ধে এক ধরনের পরাজয় ঘটার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে তিনি আড়াল করার চেষ্টা করছেন, এবং এটিকে আড়াল করে সেই ইরানের বর্তমান যে পরিবর্তন, এই বর্তমান পরিবর্তনটি মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কৃত অবস্থা, যেটি এই অবস্থার ফলশ্রুতিতে ঘটেছে বলে তিনি এটিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। জি, হ্যাঁ, আরেকটি বিষয় আপনি যেটি এর আগেও বলছিলেন যে ইরানকে খুব একটা নমনীয় মনে হচ্ছে না, বরং তারা বলেছে 6 মাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের প্রস্তুতি রয়েছে এবং শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা এই যুদ্ধটি চালিয়ে যেতে চান। এই যে ইরানের এই ধরনের কঠোর অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি আসলে বাস্তব সামরিক সক্ষমতার প্রতিফলন বলে মনে করেন কিনা আপনি? আপনি দেখেন যুদ্ধের সময় অনেক ধরনের প্রোপাগান্ডার একটি বিষয় থাকে, এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলে থাকে, এটা এক ধরনের একটা সাইকোলজি কাজ করে। এখানে এই ক্ষেত্রে ইরান যতটুকু দাবি করছে তাদের এই দাবিটি সম্পূর্ণভাবে সত্য না হলেও ইরানের যে সক্ষমতার অনেকাংশেই এখন অবশিষ্ট রয়েছে এই বিষয়ে কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। আপনি দেখেন গত মাসেই কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে IAEA বলা হয়, এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরানের কাছে এখন পর্যন্ত 408 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার 60% এনরিচড। এবং তারা যেটি বলছে যে এটা যদি আরো কিছুটা এনরিচ করা হয় তাহলে ইরানের পক্ষে 9টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।
এবং তারা তাদের প্রতিবেদনে এটিও উল্লেখ করেছে যে ইরানের কাছে 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সুতরাং আমরা যদি ইরানের এই সক্ষমতার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকটি চিন্তা করি, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধের আগে যেটি বলা হচ্ছিল যে তাদের কাছে 1000-এর মতো ইন্টারসেপ্টর রয়েছে। ইন্টারসেপ্টর হচ্ছে যেগুলো ইরান ক্ষেপণাস্ত্র ছিল সেই ক্ষেপণাস্ত্রের ডেস্ট্রয়ার, এবং তার একটি বড় অংশে বলা হয়ে থাকে 1/3 বা অলমোস্ট 50% যেগুলো কিন্তু ইউজ হয়ে গেছে। সুতরাং আমরা দেখি যে এই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের বিপরীতে তাদের ইন্টারসেপ্টর এবং তাদের যে ক্ষেপণাস্ত্রের মজুদ সেইগুলিকে তুলনা করলে আমরা দেখবো যে অনেকাংশে তারাও কিন্তু ক্ষতিপ্রাপ্ত হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি অবস্থা অবশিষ্ট থাকবে ইরানকে যদি তারা পরাজিত করতে চায়, সেটি হচ্ছে তাদের কাছে যে পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্র, সেটি যদি ব্যবহার ঘটায়, যেটি একটি ভিন্ন কাজ তারা 1945 সালে করেছিল। সুতরাং সেই একটি অবস্থা ছাড়া ইরানের বর্তমান অবস্থার প্রেক্ষিতে ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবে অভিষ্ট লক্ষ্য ইরান নিয়ে পৌঁছাবে সেটিকে আসলে প্রত্যাশা করা যাচ্ছে না। জি, আপনার বক্তব্য স্পষ্ট। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।